আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। আজ আমাদের সাধারণ জ্ঞানের শিডিউল ক্লাস থাকার কথা ছিল তো আদনান ভাইয়ের। তো কোনো কারণে আদনান ভাই ক্লাসটা নিতে পারছে না, সেজন্য আমি উপস্থিত হয়েছি। যদিও আমি তোমাদের নিতে পারবো কিনা জানি না, তবে শিডিউল বজায় রাখার জন্য আজকে আমাদের উপস্থিত থাকতেই হচ্ছে। তো কেউ যদি দেখতে থাকো, আশা করি তোমরা লাইভটা শেয়ার করে দেবে। আজকে হচ্ছে জিকে জিকে লেকচার 2। আজকের ক্লাসটা নেওয়ার কথা ছিল আদনান স্যারের ক্লাসটার ব্যাপারে ঘোষণাও দেওয়া হয়েছে। তো এখন উনি কোনো কারণে নিতে, আমার সাউন্ড সম্পর্কে একটু কমেন্ট করবা। দেখো আমি মাইক ছাড়াই কথা বলতেছিল, মাইক্রোফোন ছাড়াই আমি কথা বলছি। যদি বলছো যে আমি কত তাড়াহুড়োর মধ্যে আছি, আমি এইমাত্র কিছুক্ষণ আগে বাইরে থেকে আসলাম। তো সাউন্ড সম্পর্কে একটু কেউ কমেন্ট করে জানাও। দেখছো, অনেকেই দেখছো, তো সাউন্ড সম্পর্কে জানাও। কেউ কি আসো, সাউন্ড সম্পর্কে একটু জানাতে পারবে আমাকে? অনেকেই দেখছি, কিন্তু কেউ সাউন্ড সম্পর্কে একটু জানাও। আজকের ক্লাসটা আমি নেব, আপনার স্যার যেহেতু নেই। তো কমেন্ট করো কেউ প্লিজ, 25 জন আছো এখানে। তো আজকের ক্লাস আড্ডা হবে, সফলতার গল্প আমি নিজেই শোনাবো। তো সেক্ষেত্রে সন্ধিয়ার মোহাম্মদ হাসিব, ধন্যবাদ। তো আমি একটু শেয়ারের বিষয়টা একটু বলে দিই। ওকে, new banner, please share our live class and comment your question. ওকে, তো আরো দু একজন কি কমেন্ট করবা? অলরেডি 6টা কমেন্ট হয়ে গেছে, কমেন্ট গুলো একটু পড়ি। এতটা ক্লিয়ার না, ঠিক আছে ভাইয়া, সাউন্ড ঠিক আছে ভাইয়া। তো আজকে বিষয়টা হচ্ছে, আজকে ক্লাসটা ছিল হচ্ছে আদনান ভাইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কিত। তো আমি তো হ্যাঁ ক্লিয়ার। বর্ষা সরকার, একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, কেমন কি ধরনের প্রবলেম একটু আমাকে বলবা? আমি তো আচ্ছা দেখি, আমি নিজেরটা চালিয়ে দেখি। তো ততক্ষণে তোমরা একটু শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। আজকের ক্লাসটা মজা হবে, কারণ আজকের ক্লাস হবে না, শুধুমাত্র গল্প হবে। আর মজার গল্পই হবে, যেহেতু যে সাধারণ জ্ঞানের ক্লাসগুলো সবসময় মজাদারই হয়। তো আশা করি তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দেবে আমাদের গ্রুপে এবং পেজে। তোমার বন্ধুদেরকে মেনশন করো, সবাই বন্ধুদেরকে মেনশন করো। সাউন্ড কোয়ালিটিটা আমি একটু দেখে নিচ্ছি, তো তোমরা একটু দেখে নাও। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? আমার মনে হয় সাউন্ডটা ক্লিয়ার। তো আরো আরো কিছু অডিয়েন্স আসলে আমি ক্লাসটা স্টার্ট করব। দু একজন তোমরা একটু শেয়ার করো। আজকে কেটে কেটে আসছে, আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না। মাজহারুল খান স্যার, আর কেউ একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডের অবস্থা কি। সাউন্ডের অবস্থাটা আমাকে আরেকটু কেটে কেটে আসছে, এটা নিশ্চিত করো যে আসলে কেমন সাউন্ড হচ্ছে। আমি ভিডিওটা চেক করলাম, ঠিক আছে। একজন কমেন্ট করো, ততক্ষণ আমি একটু পানি খেয়ে নিই। যদিও এটা আমার ক্লাস না, তবুও নিতে হচ্ছে দায়বদ্ধতার ক্ষেত্র থেকে। জি ঠিক আছে, মাহফুজা আনান, ধন্যবাদ মাহফুজা আনান। আমার আগের ক্লাসগুলো করছে ইংলিশ। তো সে আমার, আমি বলতে পারি আমার পুরনো স্টুডেন্ট বা পুরনো বোন না, বোন নতুনই, কিন্তু মানে সে আমার ক্লাসগুলো করছে। তো মাহফুজা আনান একটু দেখিয়ে দিই সবাইকে যে আমার লাইভ ক্লাস, আমাদের এই পেজে যখন লাইভ ক্লাস শুরু হয়, আমি নিজে প্রথম দিকে নিতাম, তখন থেকে মাহফুজা আনান আমাদের ভিডিওগুলো দেখে নিয়মিত, আমার ক্লাসগুলো অন্তত করতো। তো সেই দৃষ্টিকোণ থেকে মাহফুজা আনানকে আহ, খুব বেশি পরিচিত। হ্যাঁ বালা বালা মাহমুদুল হাসান মাহাদি বালা। আচ্ছা ঠিক আছে, বালা তো বালাই থাক। আমি একটু পানি খেয়ে নিই, ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট শেয়ার ইট।
তোমরা বুঝতেই পারতেছো, যখন শিক্ষক পানি খায় তার মানে বোঝা যাচ্ছে শিক্ষকের মধ্যে একটা পেরেশানি ভাব আছে। হ্যাঁ, না বোঝায় না, আমি তোমাকে মনে রেখেছি। তো যাই হোক, আজকের ক্লাসটা হবে হচ্ছে মজা, আর হচ্ছে কোন ধরনের ক্লাস বলা যায় না এটাকে, যতটুকু বলা যায়। তো আজকে শুধু আমি তোমাদের কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দিবা, যেটার অ্যান্সার পারবে না সেটা আমি দিয়ে দেবো। আর অডিয়েন্স নেই কেন? কেউ দেখছে না ভিডিওটা, নাকি আমি আদনান ভাইয়ের মতো বা ইয়া বলে কি বলে মারুফের মতো অতটা সুন্দর নই বলে দেখছে না, নাকি আমার কণ্ঠটা সুন্দর না, কোনটা সমস্যাটা একটু বলো। আজকে অডিয়েন্স না থাকার কারণ কি? ও আচ্ছা, আমাদের শিডিউল টাইম থেকে প্রায় 17 মিনিট 18 মিনিট লেট হওয়ার কারণে মনে হচ্ছে আমাদের অডিয়েন্স কমে গেছে, কারণ আমাদের 8:30 থেকে শিডিউল থাকে। তো তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো কমেন্টের মাধ্যমে যে আমাদের ক্লাস আজকে হবে বা হচ্ছে, তো একটু মেনশন করে দাও। মেনশন করলে অনেকেই হয়তো দেখতে পারবে। স্ক্রল বাটন একটু মেনশন করো তোমরা প্লিজ। ওকে, যাই হোক, অল্প স্টুডেন্ট নিয়ে হলেও আমি ক্লাসটা নিয়ে আজকে। জি শুনছি, মেরাজুল ইসলাম শুনছো, তোমার বন্ধুদের দাওয়াত দাও। আমার কথা হচ্ছে যে এইখানে তোমরা যদি মনে করো আমরা কাউকে পিছনে ফেলে সামনে আগাবো এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ আমাদের এখানে দেখো, এটা কিন্তু তুমি নিজে একটা যে বোকা সেটার একটা বড় পরিচয় দিবে। কারণ এইখানে উদ্দেশ্যটা হচ্ছে প্রতিযোগিতা, প্রতিযোগিতার মতোই হওয়া উচিত। ঘোড়া যখন মানে রেস কোর্সে যখন ঘোড়াকে দৌড়ানো হয়, ঘোড়া কিন্তু নিজে জানে যে এখানে শুধু দৌড়, কিন্তু যে রাইডার সে কিন্তু বুঝতে পারে যে এখানে আমাকে জিততে হবে। তো মাহবুজা বলছে শুরু করে দেন। আচ্ছা, শুরু করে দেওয়া যাক। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমার বন্ধুদেরকে এখানে আনো, দেখো আমরা যে এক্সাম গুলো নিচ্ছি, আমি হয়তো এক্সামের ফর্মটা দিয়ে দিতাম, আমি খেয়াল করি নাই যে আজকে ক্লাসটা নেওয়া হচ্ছে না, আমি বাইরে ছিলাম, মাত্র আসলাম। মাত্র এসে দেখি যে ক্লাস নেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে এখন হুটহাট সিদ্ধান্তের মতো অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর এবং পেজ অ্যাডমিন হিসেবে আমাকে নিতেই হয়, দায় এড়াতে পারি না। তো সেক্ষেত্রে তোমরা কি শেয়ার করেছো? দু একজন আমাকে কমেন্ট করো, জি ভাইয়া শেয়ার করেছি। যে শেয়ার করবে আমি তাদেরকে পুরো ফাইলটা, আজকের যে প্রেজেন্টেশন ফাইল গুলো আছে আমি তাদেরকে দিয়ে দেবো, মানে শীট আকারে। কিন্তু শেয়ার না করলে কিন্তু আমি দেবো না। ট্রু লাভ, মাহমুদ হাসান, ট্রু লাভ ভাই, এখানে ট্রু লাভ চলে না, এখানে সব রিয়েল লাভ চলে। ট্রু লাভ রিয়েল লাভ যদিও একটাই জিনিস, তারপরে আমার কাছে অনেক লাভ আছে। লাভ মানে ভালোবাসা। তো অনেক ভালোবাসা, ভালোবাসি, এগুলো আছে। তো আমরা শুরু করতে পারি। একটু যদি বলতে পারো যে হ্যাঁ ভাই আমি শেয়ারটা করেছি। মাহবুজা আনাম, তুমি শেয়ার করো, আমি তোমাকে তোমার ইয়াটা দিয়ে দেবো, কি বলে আজকে যে প্রেজেন্টেশন। আর মাহমুদুল হাসান মেহেদি, তুমিও শেয়ার করে দাও। হাই, হাই, হ্যালো, ঠিক আছে, শেয়ার করো। শেয়ার করলে আমি তাদেরকে আজকের পুরো ডকুমেন্টটা আজকে আমি তাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা পরবর্তীতে আজকের শিডিউলের পড়াটা ভালো মতো করে নিতে পারো। ঠিক আছে, আমরা ক্লাসের কার্যক্রম পরিচালনার জন্য আমাদের শেয়ারে দিচ্ছি তো। আচ্ছা, ধন্যবাদ মাজহারুল খান। শুরু করি আমরা। তো স্প্রেড ইয়ার মাধ্যমে আমরা স্লাইডের মাধ্যমে ক্লাসটা নেব, যেহেতু সাধারণ জ্ঞান বোর্ড ইউজ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো সেই ক্ষেত্রে আমরা স্লাইড ওপেন করলাম, স্লাইড ওপেনিং। আচ্ছা, স্লাইড ওপেন হয়ে গেছে, তোমরা কি দেখতে পারছো? ফলাফল আগে চলে আসছে, স্লাইড ওপেন হয়ে গেছে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আহ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের খলনায়ক কে ছিলেন? কেউ একজন কমেন্ট করে জানাও। ক্লাস শুরুর আগে এটা আমাকে জানাও। জিব আসেনি ভাই, আপনি জিব আসেনি ভাই, এটা তুমি জিজ্ঞাসা করলা মেহেদি? তোমার দেখে কি মনে হয় মেহেদি হাসান, মাহমুদ আল হাসান মাহাদি, তোমার দেখে কি মনে হয় আমার জিব আছে কি নাই? তুমি যেটা কমেন্ট করবে আমি ওইটাই মানবো। যদি জিব থাকে তাহলে মেনে নেবো জিব আছে, আর যদি জিব না থাকে তাহলে জিব বানিয়ে নেবো তোমার জন্য। নজরুল ইসলাম, জি। তো যাই হোক, আজকে আমাদের যে বিষয় প্রথম বিশ্বযুদ্ধের আমার প্রথম কোশ্চেন, আমি যদিও এই ক্লাসের জন্য না, তারপর আমি প্রথম কোশ্চেন করবো হচ্ছে
মাহমুদুল হাসানকে আমি এখানে নাম উল্লেখ করে করবো, কারণ আমাদের ক্লাসটা অফলাইনে হলেও সরি অনলাইনে হলেও আমি অফলাইনের মতো করে নিব, কারণ আমি অফলাইনে জিকে ক্লাসগুলো দেখেছি অনেক মজা। না, তো মাহমুদুল হাসানকে কোশ্চেন, কেউ আনসার দিবা না কেউ? মাহমুদুল হাসানকে কোশ্চেন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের খলনায়ক কে? বা কোন দেশ প্রথম বিশ্বযুদ্ধের শুরুর জন্য দায়ী দায়ী করা হয় কোন দেশকে? আমাকে একটু জানাও। প্রথম বিশ্বযুদ্ধের খলনায়ক কেউ একজন জানাও, যদি ও না পারে তো কেউ জানাও। জানি তোমাদের জানি তোমাদের এমবি খরচ হচ্ছে অতিরিক্ত কথা বলায়, এটা আমি জানি। রূপা আক্তার আমার স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, স্পেশাল ব্যাচ বলতে স্পেশাল গ্রুপের স্টুডেন্ট। তো রূপা আক্তার সেই রূপা কিনা? হ্যাঁ সেই রূপাই তো দেখতেছি, আমার এখানে দেখতে একটু সমস্যা হচ্ছে। তো যে এখানে জিনিয়াস আছো, জিনিয়াসরা সবই পারে, তোমরা সবাই জিনিয়াস। তো কোনো এক জিনিয়াস আমাকে জানাও যে প্রথম বিশ্বযুদ্ধের খলনায়ক কে? ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের খলনায়ক কে, এটা আমাকে জানাও। তো কেউ জানাতে না পারলে, জাপান দিয়ে আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। শাহরিয়ার সুমন, তোমাকে মার দেওয়া উচিত, যে তোমার কমেন্টটাকে আমি কিছুক্ষণের জন্য মানুষকে দেখাই যে আসলে তুমি আহ আহ, মানে কতটা এখনই কতটা মানে ইয়া নাই, কি বলে, কনফিডেন্স নাই। প্রশ্নটা আবার করেন। প্রশ্নটা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের খলনায়ক কে? বা প্রথম বিশ্বযুদ্ধের জন্য কাকে দায়ী করা হয়? প্রথম বিশ্বযুদ্ধের জন্য কাকে দায়ী করা হয়? কোন দেশকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়? জার্মানি? উম, তোমরা বলতে থাকো, তারপর আমি উত্তর দেবো। তো আমি আমার মতো ক্লাস নেব, যদিও আজকের ইয়া পুরোটাই সাজিয়ে দিয়েছেন আমাদের জিকে টিচার আদনান স্যার। তো আমি আমার মতো যতটা সম্ভব আমি যেভাবে ক্লাসগুলো নিয়ে অভ্যস্ত সেভাবে ক্লাস নিই। তো জার্মানি তোমরা বলছো, আহ, তো দেখা যাক কার উত্তরটা সঠিক হয়। তো আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে। যারা ভিডিওটা শেয়ার করে ফাইলটা দিয়ে দেবো আলাদা করে মেসেঞ্জারের মাধ্যমে, আমাদের পেজ মেসেঞ্জারের মাধ্যমে। আর যদি না করো তাহলে আমি তোমাকে দিব না। কেন দেবো না? কারণ তোমাদের উচিত, তোমরা একটা ফ্রি ক্লাস পাচ্ছ, আমাদেরকে অনুপ্রেরণা দেখাবে দিবে, তো সেই হিসেবে আহ, তোমাদের উচিত যে আমাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়া, যে শেয়ারের মাধ্যমে এগুলো শেয়ার করে। তো জুম বেশি হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি সার্বিয়া, সার্বিয়া তাসনিয়া নৌরি লেখছে। নামগুলো অনেক কঠিন কঠিন দেখতেছে, মেয়েদের নামগুলো অনেক কঠিন হয়, যতটা কঠিন জানতাম না। তাসরিন, আচ্ছা বুঝতে পারছি, তাসরিন নয়নতারা বাংলাকে ইংলিশে লিখছে, এই জন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে। তাসরিন নয়নতারা ইয়া করেছে যে প্রথম বিশ্বযুদ্ধের খলনায়ক সার্বিয়া। তো আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কয়েকটা কথা জেনে আসি আহ, আমাদের স্লাইড শো থেকে। সেখানে হচ্ছে 1797 সালে নেপোলিয়ন জার্মানিকে 29টি অঙ্গরাজ্যে, কোথায় গেল আমার, 29টি অঙ্গরাজ্যে বিভক্ত করেন। এখানে করে লিখেছেন, যদিও করেন, কারণ আমরা যে দেশের আলোচনা করি করি না কেন, সে খলনায়ক হোক বা মূল নায়ক বা আহ, কি বলে ওইটাকে, সেটা হচ্ছে মিত্র শক্তি বা অক্ষ শক্তি, যেটা যে যে সম্পর্কে আমরা আলোচনাটা করি না কেন, তাদের সম্পর্কে আমরা সম্মানে তাদেরকে সবসময় করেন ব্যবহার করবো, করে ব্যবহার ওইভাবে না করি, করবো না। তবে এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে এখানে একটু টাইপিং মিস্টেক কারণে এটা হয়েছে। তো এটা হচ্ছে 1797 সাল, প্রায় কত বছর আগের কথা? 200 বছর, 200 বছরের বেশি হয়ে গেছে। ঠিক আছে শাহরিয়ার সুমন, তোমার মধ্যে যদি বাকিরা সবাই অন্যদেরকে একটু মেনশন করে দেয়, তো অডিয়েন্স একটু বাড়তো, আমার প্রশ্ন করতে সুবিধা হতো। তো তো আমি ক্লাসে ঢুকে গেছি অলরেডি। তো 1797 সালে নেপোলিয়ন জার্মানিকে 29টি রাজ্যে বিভক্ত করে দেয়। তার আগে জার্মান ছিল। নেপোলিয়ন যেহেতু একজন রাজা হিসেবে, নেপোলিয়ন পুরো রাজ্য, তার পরবর্তী যেহেতু রাজাদের শাসনামল ছিল,
এর পরবর্তীতে রাজ্য রাজ্য মানে রাজাদের শাসন শেষ করে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এই সেই বিভিন্ন তন্ত্র দিয়ে ভরে যায়। তো তারপর থেকে আর রাজ্যগুলো আর কি ওইভাবে থাকে নাই, সেটা অঙ্গরাজ্য বিভক্ত করা হয়েছে। যেমন তোমরাও জানো পুরো ভারত উপমহাদেশ ছিল, ভারত উপমহাদেশ আমরা ছিলাম হচ্ছে একটা রাজ্য, সেটা হচ্ছে ভারত উপমহাদেশ, ইন্ডিয়ান ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সেই হিসেবে পুরা ভারত উপমহাদেশ ছিল একটা, এক নামে পরিচিত ছিল। কিন্তু এইটা ছিল যখন রাজাদের অধীনে ছিল, রাজাদেরও রাজ্য ছিল কিন্তু নিয়ন্ত্রণ ওইভাবে ছিল না। তো তার পরবর্তীতে যখন সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র এই তিন তন্ত্রের এক তন্ত্র বিভিন্ন দেশে ঠাঁই করে নিল, তখন তাদের সুবিধাতে নিজের দেশকে সঠিকভাবে পরিচালনাতে ভাগ করে নেয়। এই জন্য 1797 সালে নেপোলিয়ন জার্মানিকে 29টি রাজ্যে বিভক্ত করেন। 1815 সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নেপোলিয়নকে নির্বাসিত দেওয়া হয়। নেপোলিয়নকে নির্বাসিত দেওয়া হয় ও মাগো টুরুলাভ, মারহাবা, কয় কি টুরুলাভ। এই টুরুলাভ জিনিসটা আমার মধ্যে এখনো ঢোকে নাই। টুরুলাভ আমি একবার শুধু দেখছি, আসলে টুরুলাভ আজকে সিএনজির মধ্যে ওই পোস্টারটা আমিও দেখছি যে ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়। আমিও মনে করি ভালোবাসা বাড়িতেই থাকা উচিত, গাড়িতে না। সিএনজির মধ্যে লেখাটা আমি ছবিটা দেখেছি। তো যাই হোক, ক্লাস আমি বলছি মজা করে নেব। তো আমার একটা কোশ্চেন আছে, সেটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে নেপোলিয়নকে নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? কোশ্চেনটা সবার জন্য। नेपोलियन के कौन दिखे निर्वासन दिया है? कोई है यहाँ जो मेरा सवाल का जवाब? আমার উর্দু আমার হিন্দিটা অতটা ভালো না, যে জন্য আমি আর বললাম না। আমার অডিয়েন্স কমে যাচ্ছে আস্তে 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 আস্তে, তার মানে আমার ক্লাসটা ভালো লাগছে না অনেকের কাছে। তো যাই হোক, যারা দেখছো তারা বলো, অ্যান্সার দাও যে নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? কেউ তো একজন বলো। সেন্ট জোসেফ, সেন্ট হেলেনা, এরা সেরা নাকি সেন্ট মার্টিন, কোন কোন দ্বীপে দেওয়া হয়? অপশন তিনটা বলছি। যাই হোক, কেউ অ্যান্সার দিচ্ছে না। যে নেপোলিয়নকে সেন্ট হেলেনায়, সেন্ট হেলেনায় নির্বাসন, হ্যাঁ সেন্ট হেলেনা, রূপা আক্তার। রূপা আক্তার শুধু শুধু তো আর কি বলে ফার্স্ট হয় নাই, সেন্ট হেলেনা ফার্স্ট দেওয়া হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। তো রূপা আক্তারকে কিছুক্ষণ আমরা ধরে রাখি সেন্ট হেলেনা দ্বীপ। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই কমেন্ট করছে। একদিনকে দেখে কমেন্ট করছো নাকি আগে থেকে কমেন্ট করছো? ও মাহফুজা আনান আগে কমেন্ট করছিল, তো মাহফুজা আনান কেউ দেখাই, মাহফুজা আনান আমার পুরনো স্টুডেন্ট। তো সেন্ট হেলেনা দ্বীপে প্রথম নির্বাসন দেওয়া হয়, কিন্তু নেপোলিয়ান এতটাই ইয়া ছিল যে সে ওখান থেকে চলে আসে। তো নেপোলিয়ান মারা যায়। এরপরে নেপোলিয়নকে একটা কথা বলে রাখি, নেপোলিয়নকে দুইবার নির্বাসন দেওয়া হয়েছিল। কারণ প্রথম, ভাইয়া খুব ভালো লাগছে, ক্লাস ভালো লাগছে, কিন্তু অডিয়েন্স নাই, এই জন্য আমার মনটা খারাপ। তো নেপোলিয়নকে দুইবার নির্বাসন দেওয়া হয়েছিল। প্রথম নির্বাসন সেন্ট হেলেনা, যতটুকু প্রমাণের প্রয়োজন ততটুকু এখানে রাখা হয়েছে, বা এর অতিরিক্ত বলা হবে না। সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়, সেক্ষেত্রে তোমার সেন্ট হেলেনাকেই মনে রাখবা। আর দ্বিতীয়বার কোথায় দেওয়া হয়েছে বা কিভাবে দেওয়া হয় ওটা দরকার নাই, আপাতত সেন্ট হেলেনা। তারপরে 1821 সালে নেপোলিয়ন মারা যায়। নেপোলিয়নের মৃত্যুর পর ক্রোয়েশিয়া সবচেয়ে শক্তিশালী, মানে ক্রোয়েশিয়া কি লিখেছেন, ক্রোয়েশিয়া সবচেয়ে শক্তিশালী রাজ্য হয়। 1861 সালে প্রথম সিংহাসনে বসেন হচ্ছে প্রথম উইলিয়াম প্রথম সিংহাসনে বসেন। আর 1861 সালে ক্রোয়েশিয়ার, এখানে কি দেশটার নামই আমি ভুলে গেছি, প্রধানমন্ত্রী হন বিসমার্ক। এই যে বিসমার্ক থেকে শুরু সব মার্ক, বিসমার্ক থেকে মাস্ক, বিভিন্ন মাস্কার সব এখান থেকে জন্ম। তো 1870 সালে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক হন 1870 সাল। তার 100 বছর পর 1970 সালে বাংলাদেশের ইতিহাস চলে আসে 1970 সাল থেকে। তো 1879 সালে জোট হয় বিসমার্কের সাথে, কে কে? অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, রাশিয়া, ইতালি। আশা করি তোমরা বুঝতে পারছো আমার ক্লাসটা। ভাইয়া টাইপিং এ লেট হচ্ছে বিকজ খাবার খাইতে আর ক্লাস করতেছি। ও আমার আমার টুরু 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 স্টুডেন্ট, যে সত্যি সত্যি বলে দিচ্ছে আসলে কি করতে যাচ্ছে, কি খাচ্ছ ওটাও লিখে দিলে ভালো হইতো, কারণ আমি রাত্রে এখনো খাইনি, খাবো তোমাদের ক্লাস নিয়েই খাবো। তো যাই হোক, আপনার ক্লাস কি যে ভালো লাগে, পাম দেওয়া ভালোই শিখছো মেহাদি।
বাম দিয়ে অনেক শিখছো। তো যাই হোক, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, রাশিয়া, ইতালি, এই সবগুলো মিলিয়ে প্রথম বিসমার্ক তার বিসমার্ক একটা জোট তৈরি করে। যে জোটে কয়টা দেশ ছিল? টোটাল ছিল হচ্ছে 5টা দেশ: অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, রাশিয়া, ইতালি। তুরস্কে তো ছিল হচ্ছে খেলাফত। খেলাফত মানে ইসলামিক আইন আইন দিয়ে যেসব দেশ চলাচল করে সবাইকে খেলাফত বলা যায় না। যে মানে সৌদি আরবে রাজতন্ত্র চালু হওয়ার পর একমাত্র তুরস্কেই একমাত্র দেশ যে দেশে খেলাফত জিনিসটা চালু ছিল। তো খেলাফত এটা গুরুত্বপূর্ণ না, শুধু যে টিচার হিসেবে ইনফর্ম করাটা দরকার, তাই বলে মনে করলাম, তাই জানালাম যে তুরস্কে তখন মুসলিম খেলাফত ছিল, ইসলামিক খেলাফত যেটাকে বলে সেটা ছিল। অস্ট্রিয়া ছিল, অস্ট্রিয়া এই জোটের মধ্যে ছিল, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক জোটের মধ্যে এরা ছিল। তারপরে বিসমার্ককে ক্ষমতাচ্যুত করেন 1888 সালে। প্রথম উইলিয়ামের মৃত্যু 1888 সালে। প্রথম উইলিয়াম, এগুলো নামগুলো এখানে দিলে ভালো হইতো। যাই হোক, এটা আমি তো পড়তে পারি নাই বা আমি প্রিপারেশন নিই নাই। তো প্রথম উইলিয়ামের মৃত্যু হয় হচ্ছে 1888 সালে। এরপরে তার পুত্র দ্বিতীয় উইলিয়াম সাম্রাজ্যবাদী, দ্বিতীয় উইলিয়ামকে সাম্রাজ্যবাদী সে সাম্রাজ্যকে প্রতিস্থাপনের জন্য যা কিছু করতে পারতো, সেই জন্য তাকে সাম্রাজ্যবাদী বলা হয়। সাম্রাজ্যবাদী সিংহাসনে বসেন উনি, একজন সাম্রাজ্যবাদী যে সাম্রাজ্য মানে নিজের রাজ্যকে বিস্তার করার জন্য যারা আগে আসে তাদেরকে বলে সাম্রাজ্যবাদী। সাম্রাজ্যবাদী ছিলেন। 1890 সালে রাজ্য বিস্তারের বাধা দেয়ার বিসমার্কের দেয়ায়। তো এখানে লেখা ছিল হচ্ছে 1890 সালে রাজ্য বিস্তারে বাধা দেয়ায় বিসমার্ককে ক্ষমতাচ্যুত করা হয়। এখন কথা হচ্ছে বিসমার্ক কাদেরকে নিয়ে, একটু প্রথম দিকে একটু স্মরণে যাই, ভুলে যেতে না যাও। এখানে তোমরা দেখো, সেটা হচ্ছে সালে জোট বিসমার্ক। বিসমার্ক উনি 1879 সালে অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, রাশিয়া, ইতালিকে নিয়ে বিসমার্ক জোট তৈরি করে। আর 1888 সালে প্রথম উইলিয়ামের মৃত্যু হয়। এরপরে দ্বিতীয় উইলিয়াম, যিনি ছিলেন সাম্রাজ্যবাদী, তিনি সিংহাসনে বসেন। 1890 সালে রাজ্য বিস্তারে বাধা দেয়ায় বিসমার্ককে ক্ষমতাচ্যুত করা হয়। ইহা রাশিয়া মানতে পারেনি। এখন বিসমার্ককে ক্ষমতাচ্যুত করা হয় কেন? এটার মূল কারণ হচ্ছে যে প্রথম উইলিয়াম ছিলেন সাম্রাজ্যবাদী নয়, উনি চেয়েছিলেন যে সকল সম্রাট বা সকল রাজ্যই সমানভাবে চলবে, যেভাবে আইন কানুন যে যে দেশে আছে সেভাবেই চলবে, আমরা আমাদেরটা পরিচালনা করবো, তারা তাদেরটা পরিচালনা করবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে চালাতে চাইছিল। কিন্তু দ্বিতীয় উইলিয়াম ছিলেন সাম্রাজ্যবাদী, সে রাজ্য বিস্তারে সাম্রাজ্যবাদী বিষয়টা আরেকবার বলেন। সাম্রাজ্যবাদী যে সম্রাট বা রাজা রাজ্য বিস্তার করতে থাকে বা রাজ্য বিস্তারে মনোযোগী বেশি, তাদেরকে বলা হয় সাম্রাজ্যবাদী। সাম্রাজ্যবাদী সম্পর্কে এতটুকুই আমার জানা আছে, আরো হয়তো বিস্তারিত সাধারণ জ্ঞান টিচার থাকলে উনি বলতে পারতেন। তো তাদেরকে বলা হয় সাম্রাজ্যবাদী। তো দ্বিতীয় উইলিয়াম সাম্রাজ্যবাদী হওয়ার কারণে তিনি রাজ্য বিস্তারের জন্য বেশি বেশি রাজ্য বিস্তারের কাজ করতেন। তো এই রাজ্য বিস্তারের কাজ করার কারণে আহ যেটা বিসমার্ক কখনোই পছন্দ করতেন না, কারণ বিসমার্ক অলরেডি একটা জোট গঠন করে ফেলেছিলেন। হাঙ্গেরি, তারপরে তুরস্ক, ইতালি নিয়ে, জার্মানিদের নিয়ে একটা জোট গঠন করে ফেলছিলেন। তো এই কারণে 1890 সালে বিস্তারে বাধা দিয়ে বিসমার্ককে ক্ষমতাচ্যুত করে ফেলে। আর ইহা রাশিয়া মানতে পারেন নাই। কোনটা রাশিয়া মানতে পারেন নাই? যে বিসমার্ককে ক্ষমতাচ্যুত করা রাশিয়া মানতে পারেন নাই। সংগ্রহ বলকান 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 অঞ্চল একটা জায়গা। বলকান, যদি ম্যাপটা তোমাদের এখানে থাকতো আমি এই ম্যাপটা পড়িয়ে দিতাম। তো বলকান সংকট নিয়ে একটু বলি। বসনিয়ার হারজেগোভিনা বলকানের একটি রাজ্য। 1918 সালে এটি দখল করে অস্ট্রিয়া হাঙ্গেরি, কিন্তু এটি দখল করতে চেয়েছিল সার্বিয়া। সার্বিয়া ব্ল্যাক হ্যান্ড গঠন করে। সার্বিয়া কি হ্যান্ড গঠন করে? ব্ল্যাক হ্যান্ড গঠন করা হয় এই কারণে যেন সার্বিয়া পুরো বলকানকে নেওয়া হয়। বলকান ছিল একটি অঙ্গরাজ্য।
যেটা হচ্ছে নেপোলিয়ন করে গিয়েছিলেন, সেই রাজ্যগুলোর মধ্যে একটা রাজ্য হচ্ছে বলকান রাজ্য, যে রাজ্যে কোন রকম কোন নেতা বা কোন ওই রকম কোন ক্ষমতাধারী বা শক্তিশালী কোন রাজা না থাকার কারণে বলকান রাজ্যটা একদম হয়ে যায়, আহ, মানে সংকটে পড়ে যায়, যে কোন দেশের রাজ্যে যদি রাজা না থাকে সেই রাজ্য কখনোই চালানো সম্ভব হয় না। তো সেই অনুযায়ী বলকানটা হয়ে গেছিল এরকম। তাই এটা দখল করার জন্য অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এটি দখল করে, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, কিন্তু এটি দখল করতে চেয়েছিল সার্বিয়া। সার্বিয়া তার জন্য ব্ল্যাক হ্যান্ড গঠন করেন, ব্ল্যাক হ্যান্ড। তো সূচনা সূচনা হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি যুবরাজ ও তার স্ত্রী ব্ল্যাক হ্যান্ড সার্বিয়া। অস্ট্রিয়া হাঙ্গেরি এদিকে থাকে হচ্ছে সার্বিয়া। তো এখন সূচনার মধ্যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার বাড়ছে না, অথবা আমার অডিয়েন্স না থাকার কারণে আমি বুঝতেছি না। তো এই জন্য আমাদের জানা দরকার যে সূচনার আগে জানা দরকার কেন যে প্রথম সংগঠিত হয়েছিল, কেন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এই সম্পর্কে একটু জানা দরকার। সেটা হচ্ছে 1914 সালের ঘটনা। 1914 সালে 28শে জুন অস্ট্রিয়া অস্ট্রো হাঙ্গারি, মানে অস্ট্রিয়া এবং হাঙ্গারি মিলে যেটা হয়েছিল সেটা হচ্ছে মিলে একসাথে অস্ট্রো হাঙ্গারি বলা হয়। অস্ট্রো হাঙ্গারি সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রান্স, যেটা এখানে লেখা তোমরা পাবে না, তোমরা চাইলে নোট করে নিতে পারো লেখাগুলো, যে আর্চ ডিউক ফ্রান্স যাকে বলা হয় ফার্দিনান্দো ফার্দিনান্দের হত্যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। ফার্দিনান্ডো ছিলেন অস্ট্রো হাঙ্গেরির হচ্ছে একজন প্রধানমন্ত্রী। অস্ট্রো হাঙ্গেরির একজন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ফার্দিনান্দো। ফার্দিনান্দোর উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রান্স ফার্দিনান্দো, যাকে আমরা ফার্দিনান্দো নামেই চিনি। তো তার পুরো নাম হচ্ছে আর্চ ডিউক ফ্রান্স। তো এই ফ্রান্স বা ফার্দিনান্দোকে হত্যাকাণ্ডের মাধ্যমেই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। তো প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় এইটা। এখন কে হত্যা করেছিল সেটা হচ্ছে অস্ট্রো হাঙ্গারি। অস্ট্রো হাঙ্গারি উত্তরাধিকারী ছিলেন হচ্ছে এই যুবরাজ বা ফার্দিনান্দো। ফার্দিনান্দো কোথায় গিয়েছিল? ফার্দিনান্দো গিয়েছিল হচ্ছে সার্বিয়াতে। তো একটা ঘটনা সেখানে, যে ফার্দিনান্দো সেখানে যায় একটা যে গেস্ট হিসেবে যাওয়ার পরেও তাকে হত্যা করা হয়। এই হত্যা করেন সাধারণ একজন নাগরিক। সাধারণ একজন নাগরিক ছিলেন, যিনি ছিলেন অস্ট্রো হাঙ্গারিরই একজন নাগরিক, কিন্তু জাতি ছিল বসনি সার্বে, মানে সার্বিয়ার জাতি, কিন্তু সে নাগরিক ছিল অস্ট্রো হাঙ্গেরি বা অস্ট্রিয়া হাঙ্গারি যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তাদের একটা গোষ্ঠী ছিল। তো সেই সময় বসনিয়া ছিল সাম্রাজ্যটির অংশ। সেই সময় বসনিয়া ছিল সাম্রাজ্যটির অংশ। কার সাম্রাজ্যের অংশ? ওই অস্ট্রো গ্যাব্রিয়েল তো আমি এখানে বললাম যে সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের কারণে হয়েছিল যে ফার্দিনান্দোকে হত্যা করেছিল। এই হত্যা করার প্রেক্ষিতেই প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয় এই জন্যই। তো এতটুকু জানাটা জরুরি যে এইখান থেকে কোশ্চেন হতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধে শুরুর কারণ কি, বা প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয় কোন সম্রাটকে হত্যার মাধ্যমে বা কোন যুবরাজকে হত্যা করার মাধ্যমে। এখানে উত্তরটা হবে ফার্দিনান্দোকে হত্যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে আহ শুরু হয়। তো এখানে একপাশে ছিল কে ছিল? জাহান কবির সাম্রাজ্য। আচ্ছা, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা এখানে করতে পারো, আমি চেষ্টা করব। তো আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যুদ্ধটা হয়েছিল বুলগেরিয়া সার্বিয়া, দুইটা মাঝখানে একটা দেশ ছিল বুলগেরিয়া এবং সার্বিয়া, আর রাশিয়া ফ্রান্স ব্রিটেন, আর এদিকে ছিল হচ্ছে ইটালি অস্ট্রো হাঙ্গেরি আর জার্মানি, দা অটোমান এম্পায়ার, অটোমান সাম্রাজ্য ছিল এদিকে। তো দুইটা দলে বিভক্ত ছিল।
তো আমরা এটা স্লাইডের মাধ্যমে তোমাদেরকে হয়তো দেখাতে পারবো। হ্যাঁ, অক্ষ শক্তি ছিল হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক অটোমান সাম্রাজ্য। আমি প্রথমে বলেছিলাম অটোমান সাম্রাজ্য বলতে ওই খেলাফতে তখন ছিল, এই কারণে তুরস্ককে আমি খেলাফতের কথা আমি প্রথমেই বলে দিয়েছি। আর দ্বিতীয় সর্বশেষ ছিল হচ্ছে বুলগেরিয়া, বুলগেরিয়া, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, তুরস্ক। আর মিত্র শক্তিতে কি ছিল? ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সিরিয়া, জাপান, ইতালি। তবে সার্বিয়া এবং বুলগেরিয়া মোটামুটি এক রাজ্যের মধ্যেই অংশ জড়াজড়ি করে থাকে, এই জন্য বুলগেরিয়া এবং সার্বিয়া একসাথে দুইটাকে ভাগ করে, কিন্তু ওরা এক রাজ্য হওয়ার পরে ওরা দুইটা অক্ষ শক্তি এবং মিত্র শক্তিতে ভাগ হয়ে এখানে নেয়। তো এইটা তোমরা একটু দেখে নিতে পারো অক্ষ শক্তি কি কি ছিল। অক্ষ শক্তিগুলোকে জানা জরুরি। যে প্রথম বিশ্বযুদ্ধের প্রশ্নগুলো এভাবে হয় যে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তিতে কোন দেশ ছিল অথবা কোন দেশ ছিল না। যদি কোন দেশ ছিল প্রশ্ন হয়, তাহলে এখান থেকে একটা অপশন থাকবে, একটা অপশন দিয়ে বাকি অন্য যে চারটা দিবে এখান থেকে চারটা দিতে পারে মিত্র শক্তি থেকে। কিন্তু মিত্র শক্তি অক্ষ শক্তির অংশ নয়, সেই হিসেবে তোমাদের এইখান থেকে অক্ষ শক্তি একটা দিতে হবে। আর অথবা এইরকম প্রশ্ন হতে পারে যে নিচের কোন দেশটি অক্ষ শক্তিতে ছিল না। সেই ক্ষেত্রে এইখান থেকে কোন দেশটি যখন বলা হবে অক্ষ শক্তিতে ছিল না বা অক্ষ শক্তিতে ছিল, সেক্ষেত্রে মিত্র শক্তি থেকে তিনটা অপশন দিবে আর অক্ষ শক্তিতে একটা অপশন দিবে। তো এই অপশনটা দিলে তোমাকে ওই যে একটা অপশন দিলে সেই একটা অপশন মনে রাখতে হবে। হয় তোমাকে এই চারটা বিষয় ভালো মতো 1 2 3 4 চারটা দেশ সহ এই যে 1 2 3 4 5 6 7 সাতটা দেশ সম্পর্কে ভালো মতো জানতে হবে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে আসছি, তার আগে ফলাফলটা আমরা দেখে নিই। ফলাফলটা দেখার মধ্যে রুশ তো যতটুকু ক্লাস নিলাম বা যতটুকু আমি আলোচনা করেছি এর মধ্যে কি কোনো রকম কোনো অভাব ফিল হয়েছে বা কোনো তথ্য কম, বা এখানে তোমাদেরকে আমরা ততটুকু দিয়েছি যতটুকু আসলে প্রয়োজনের অধিক আমরা তোমাদের ক্লাস দেব না। কেন দিব না এটা প্রশ্ন করো না, এটা প্রশ্ন কেন করবে না, কারণ আমরা জানি কেন দেওয়া উচিত না। কারণ কোচিং গুলোতে বা যেভাবে বুক লিস্ট পেপারটা যেভাবে সাজানো হয় যে এত মানে বিসিএস এর পড়া তোমাদেরকে পড়িয়ে দেবে, কিন্তু বিসিএস তো তোমরা দিচ্ছ না, তোমরা দিচ্ছ যে অ্যাডমিশন টেস্টে যা যা দরকার এখানে তাই দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা যতটুকু দিচ্ছি আমাদেরকে যদি ফলো করে ইনশাল্লাহ এতটুকুই যথেষ্ট। তো আমরাও দেখবো ইনশাল্লাহ ফিডব্যাক যে আমাদের থেকে কতটুকু তোমরা পেয়েছো, বা আমাদের পারফরমেন্স থেকে তোমাদের পারফরমেন্সটা আমরা জাজ করবো যে আমরা যেভাবে আমাদের ক্লাসগুলো সাজিয়েছিলাম সেটা কি তোমাদের জন্য ভালো নাকি খারাপ ছিল। তো এইটা আমরা যতটুকু প্রয়োজন আমরা তো তোমাদের ততটুকু দিচ্ছি। রুশ বিপ্লব, এখানে যদি যে বাংলা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব এই সম্পর্কে বাংলা বইয়ের কোন কবিতার মধ্যে তোমরা পড়ে আসছো নাকি একটু জানাতে পারলে ভালো হয়। যে রুশ বা অক্টোবর বিপ্লব সম্পর্কে কোথায় বলা হয়েছে বাংলা বইয়ের মধ্যে, কবিতা নাকি গদ্যে, কোথায় বলা হয়েছে? কেউ যদি পারো আমাকে অ্যান্সারটা দাও, আর যদি না পারো থাকবে আর দরকার নাই। আজকে আদনান স্যার ক্লাস ছিল, আমি 38টার গ্রুপে ঢুকে দেখি আপনি, আমি ভাবলাম এটা হয়তো কালকের ভিডিও, আজকের ক্লাস শুরু হয়নি, তাই গ্রুপ থেকে চলে গেছিলাম। এখন আবার চেক করার জন্য আসছিলাম ক্লাস শুরু হয়েছে কিনা। এসে দেখি আপনি ক্লাস নিতে, আজকের ক্লাসটাও শুরু করতে পারলাম না। যাই হোক, শুরু থেকে করতে পারোনি, শেয়ারটা করে দাও। শুরু না করলে শেয়ার করো। মেহজাবিন রহমান মিম, আমি তোমার খাতাটা আমি যদিও আমি খাতা দেখেছি, তোমার এখানে মিমের এখানে ডিম দেয়া, তো সবাইকে একটু দেখার সুযোগ করে দিলাম যে মিম বলেছিল যে সে এসেছিল প্রথম দিকে কিন্তু সে ক্লাসগুলো করতে পারে নাই। তো হ্যাঁ, এখানে যাই হোক, মিম ডিম, ওকে এটা বলো না যদি আমি বলে ফেলছি। তো শুরু থেকে করতে পারলে নাকি কিছু সমস্যা নাই, শুরু না করলে শেয়ার করে দাও। শেয়ার করলে আমি তোমাদের স্লাইডটাকে আমি তোমার মেসেঞ্জারে আমি দিয়ে দেবো, বা পেজে নক করে যে ভাই আমি শেয়ার করেছিলাম, আমার হাদিয়া তো পাইনি, তো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো মেহজাবিন রহমান মিন শেয়ার করো, আরো বন্ধুদের মেনশন করো। তো আমি যে কোশ্চেনটা করেছিলাম সেটার অ্যান্সার এসে গেছে। সেটা হচ্ছে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব
বা 10 দিনের বিপ্লব নাকি একটা ছিল, আমিও পড়েছিলাম, মানে পড়েই তো চান্স পেয়েছি। তো ওইখানে বলা হয়েছিল যে রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব আর 10 দিনের বিপ্লব বলা হয়, সেটা হচ্ছে 1997 সালের। এইটা ছিল জাদুঘরে কেন যাব। এখন আর একটা বিষয়, কারণ বাংলা সাধারণ জ্ঞানের মধ্যে ক্লাস, যেখানে তুমি একটা বিষয় রিলেটেড একটা বিষয় আসবে, সেটা হচ্ছে তোমরা জানো, একটু একটু এই প্রশ্নটা আমি আনসারটা আমিও জানি, কিন্তু আমি চাই যে তোমরা কে কারা জানো বা জানো না। তো কমেন্ট করো যে জাদুঘরে কেন যাবে কে লিখেছে, একটু কষ্ট করে একটু এটা কমেন্ট করে দাও। তারপর আমি কাহিনী কেন লিখে এই প্রশ্নটা আমি করলাম যে সাধারণ জ্ঞান থেকে হঠাৎ করে বাংলায় যাওয়ার কারণটা কি, আমি এটা বলবো, এই জন্য কোশ্চেনটা করলাম। কমেন্ট করতে থাকো লেখকদের নাম, সরি ইয়ার নাম। জাদুঘরে কেন যাব গদ্যটির বা গল্পটির লেখক কে, আমি এই কোশ্চেনটা করেছি সবার জন্য, কাউকে এখানে উল্লেখ করে দিইনি। তো যদি উল্লেখ করে দিতে হয় তাহলে আমি প্রথম কমেন্টকারী শাহরিয়ার সুমনকে আমি বলবো, তুমি অ্যান্সারটা দিয়ে দাও। আনিসুজ্জামান। আনিসুজ্জামান, ওকে ওকে, আর কমেন্ট করতে হবে না। তোমরা কি জানো যে আনিসুজ্জামান শ্বশুরি মারা গেছেন? এটা কি জানো যে আনিসুজ্জামান স্যার, হ্যাঁ শাহরিয়ার সুমন, তুমি আগে দিচ্ছ, এটা আমি দেখেছি। তো এটা ওইভাবে বলার কিছু নাই। এখানে নারী পুরুষের সমতা বজায় রাখার জন্য আমি সবাইকে সমান দৃষ্টিতেই দেখি। কেউ যেন আবার কল দিচ্ছে, ডোন্ট ইয়া একটু কলটা
তো আমি ফিরে এসেছি, অনেকেই চলে গেছিল, ভাবছিল ক্লাসটা হচ্ছে না। তো আনিসুজ্জামান স্যার মারা গেছেন। তো এই জন্য বাংলা বাংলা গদ্য থেকে একটা কবির নাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আনিসুজ্জামান স্যারের গল্প। কারণ উনি লিখেছেন জাদুঘরে কেন যাব, আর ওইখানে এই রুশ বিপ্লব টিপ্লব নিয়ে কথা বলা হয়েছে। আর উনি এই বছরই মারা গেছেন। আর উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। ইমেরিটাস অধ্যাপক বা আবার কি, এটাও কোশ্চেন করতে পারো, তোমাদের জেনে রাখো। ইমেরিটাস অধ্যাপক হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন তার চাকরি জীবন বা তার চাকরি বয়স শেষ হওয়ার পরেও কোন একটা বিশ্ববিদ্যালয়ে চাকরিরত থাকেন, তাকে বলা হয় ইমেরিটাস অধ্যাপক। তো উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তো ওনাকে বলা হয় ইমেরিটাস অধ্যাপক। জাদুঘরে কেন যাবো, ওটাও খুব মজার একটা গল্প না। তো উনি মারা গেছেন, তো এই জন্য আমি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করলাম যে কেন ওই ওই লেখাটা কেন আছে, এই জন্য। তারপরে যেটা ছিল এই ফলাফলে কি হয়, বেলফোর ঘোষণা হয়। বেলফোর ঘোষণা হয় 1917 সালে। এখন আমি বেলফোর ঘোষণা সম্পর্কে সরাসরি বেলফোরের বলা একটা বাণী আমি তোমাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে না, বেলফোর ডিক্লেয়ার, আমার ইংলিশটা কেমন যেন হয়ে যাচ্ছে। দ্য বেলফোর ডিক্লারেশন ওয়াজ এ পাবলিক স্টেটমেন্ট ইস্যুড বাই দ্য ব্রিটিশ ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশদের কর্তৃক এটা এটা ঘোষিত হয়। ইস্যুড ইন 1917, মানে 1917 সালে ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক একটা স্টেটমেন্ট ঘোষিত হয়। আর যেটা কি জন্য ঘোষিত হয়, সেটা ঘোষিত হয়েছিল যে the First World War announced support for the national home for the Jewish people in Palestine. এখানে অনেক কথা আছে যেগুলো এখন বলার সময় আছে বা বলে দেওয়া ভালো। মানে প্যালেস্টাইন বলতে ফিলিস্তিনকে বোঝায়। আর বেলফোর চুক্তির মাধ্যমেই আসলে যেটা বর্তমান ক্যান্সার অফ মিডল ইস্ট বা আরব রাজ্যের ক্যান্সার যাকে বলা হয়, আরব রাজ্যের ক্যান্সার কাকে বলা হয় কেউ জানো? আনিসুজ্জামান, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রবিউল ভাই এখানে উপস্থিত হয়েছেন, তোমাদের বাংলা টিচার রবিউল রবি ভাই। ধন্যবাদ রবি ভাইকে, খুব ইম্পর্টেন্ট। কেন, আমি ভাই নিজেই বলে দিয়েছেন, কারণ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক ছিলেন। দেন উনি জাদুঘরে কেন যাবে লিখেছেন, সেই জন্য বাংলার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেই জন্য আমি তোমাকে ওই কোশ্চেনটা করেছিলাম তোমাদেরকে, যেন রুশ বা অক্টোবর বিপ্লব কোথায় বলা হয়েছে। আমি জানতাম, আমি চাচ্ছিলাম তোমাদের থেকে নিয়ে অ্যান্সারটা দিতে। তো এই জন্যই আমি আনিসুজ্জামান স্যারের কথাটা ওইভাবে উঠালাম। তো ধন্যবাদ রবি ভাইকে ক্লাসটা দেখার জন্য। ভাই আপনি একটু শেয়ার করে দিলে মনে হয় একটু ভালো হয়, কারণ আমার অডিয়েন্স নাই, তারপরে আপনাদের মানে একটা আজকের শিডিউলটা বজায় রাখার জন্য কাজটা নিতেই হচ্ছে। তো কি হয়েছিল বলছিলাম, সেটা হচ্ছে ন্যাশনাল হোম ফর জিউস পিপল ইন প্যালেস্টাইন। আরব রাজ্যের ক্যান্সার বলা হয় কাকে, ইসরায়েলকে। ইসরায়েল রাজ্যের প্রতিষ্ঠা কখন হয়েছিল, এই বেলফোর চুক্তির পর থেকে ইসরায়েল রাজ্যের প্রতিষ্ঠাতা। এটা তোমরা অনেকেই হয়তো জানো না। ইসরায়েল ইসরায়েল রাজ্যের প্রতিষ্ঠাতার কারণটা কি, ইসরায়েল রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিল বেলফোর চুক্তির কারণে। প্রশ্ন আসতে পারে। ওকে, তো বাংলা বিষয়ে একটু তোমরা একটু দেখে নিও, স্যারের কমেন্ট আমি শো করেছি। তো ইসরায়েল রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল বেলফোর চুক্তির মাধ্যমে। কারণ এইটা সরাসরি বেলফোর, ওনার নাম ছিল হচ্ছে আর্থার বেলফোর, ইংরেজিতে যার উচ্চারণ ARTHUR, আর্থার বেলফোর, BALFOUR, বেলফোর, ওনার নাম ছিল বেলফোর। তো উনি যে ইস্যুটা করেছিলেন, তার মূল উদ্দেশ্য ছিল যে আরব রাজ্যের মধ্যে আরব রাজ্যের মধ্যে ইহুদিদের জন্য একটা একটা রাজ্য প্রতিষ্ঠা করা। এই রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়েই উনি বেলফোর ঘোষণাটা করেন। আর এই পুরো ঘোষণাটাই উনি নিজে করেছিলেন, এবং সিগনেচার এইখানে যে চুক্তিপত্রটা সিগনেচার করেছিলেন, এই বেলফোর সিগনেচারটা ব্রিটিশদের পক্ষে করেছিলেন আর্থার বেলফোর। এরা যে যেভাবে উচ্চারণ করে নিতে পারে সেভাবে করে, আমি আমার মতো করলাম। এটা পাবলিশ হয়েছিল 1917 সালে নভেম্বর 2, যখন এটা ঘোষণা করা হয়। তোমরা
গুগল গুগল থেকে অথবা উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখতে পারো যে এই বেলফোর ঘোষণা চুক্তিপত্রটা একটা পৃষ্ঠার মধ্যে দেয়া আছে। তো আর্থার বেলফোর ঘোষণা করেছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, যে প্যালেস্টাইনকে বলা হয় যে আমরা কিছু ফিলিস্তিনি বা সরি কিছু ইহুদিদের বাসস্থান নেই, তো আমরা বিশ্বের যেখানে যেখানে ইহুদিরা আছে আমরা ইহুদিদেরকে এনে এইখানে আমরা আপনাদের কাছ থেকে ধার নিতে যাচ্ছি, এখানে থাকবে। তা আসলে মানে ইসরায়েলকে বলা হয় নিজ দেশে পরবাসী। কেন এটা বলা হয় যে ফিলিস্তিনকে বলা হয় নিজ দেশে পরবাসী? কারণ ফিলিস্তিন প্রথমে আশ্রয় দিয়েছিল ইহুদিদেরকে 1917 সালে বেলফোর চুক্তির মাধ্যমে। প্যালেস্টাইনে ইহুদিদের 10,000 পরিবার বা ছোট কয়েকশো পরিবার, যেটাই হোক একটা সংখ্যা, অল্প কিছু সংখ্যা পরিবারকে থাকার অনুমতি দিয়ে বেলফোর চুক্তিতে সই করা হয়। আর তাদেরকে সীমানা বেঁধে দেওয়া হয় যে আপনারা এর মধ্যে থেকে বাইরে আসবেন না, আপনাদের এরিয়া অতটুকু। কিন্তু ইসরায়েল রাষ্ট্র তখনও প্রতিষ্ঠা হয়নি, তারা কি শুরু করে? তারা শুরু করে আস্তে 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 আমার বাড়িটা পিছনে আছে, আমি একটা বাড়ি আগায় নিয়ে আমার নতুন একটা বাড়ি করে, তো আমার পিছনের জায়গাটা আমার পিছনে আমার যারা প্রতিবেশী তারা দখল করবে। তো এইভাবে দখল করতে 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 পুরো ফিলিস্তিনকে দখল করে নেয় হচ্ছে ওই ইহুদি, যাদেরকে নিয়ে বেলফোর ঘোষণা করা হয় অল্প জায়গার বিনিময়ে। বেলফোর চুক্তিতে এটা ঘোষণা ছিল যে কতটুকু জায়গা তাদেরকে দেওয়া হবে। তো এই চুক্তিটা তারা আসলে এটা একটা সবসময় এটা একটা চাল থাকে যে কোনো কিছু শুরুর একটা খেলা, সেই খেলাটাই ওখানে দেখানো হয়েছে। যে বেলফোর চুক্তিটা করা হয়েছিল যে ওইখানে ইহুদি রাষ্ট্র গঠন করব, যেটা মুসলমানরা এটা বুঝতে পারে না যে এই চুক্তিটা করাটা কতটা ইয়া ছিল প্যালেস্টাইনের জন্য, যেটা বর্তমানে আমরা বুঝতে পারতেছি, মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা 100 বছর আগের কথা বলছি, 103 বছর আগের কথা আমরা এটা বলছি, 1917 সালের কথা। তো এইটা ঘোষণা করা হয় যে ইহুদি সাপ্তাহিক ঘোষণা, যাই হোক এটা ঘোষণা দিয়ে দেবো। তো ইহুদি রাষ্ট্র ঘোষণা করার জন্য বেলফোর ঘোষণাটা করা হয়। তো এইভাবে আস্তে আস্তে দখল করতে করতে 10,000 পরিবার থেকে ওরা যখন জনসংখ্যা আস্তে আস্তে বাড়াইতে থাকলো, এভাবে একটা বাড়ি একটা ঘর আগাইতে 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 পুরো ফিলিস্তিন রাজ্যের অর্ধেকটাই দখল করে নিল। তারপরে যেটা হইলো 1947 সালের যুদ্ধ, যেটার সম্পূর্ণভাবেই এটা ওদেরকে ইসরায়েলকে সাপোর্ট করে আসছিল হচ্ছে আমেরিকা। আমেরিকা ব্রিটিশ ওরা সবাই সাপোর্ট করছিল, তো ওরা গঠন করে আসছিল। তো বেলফোর ঘোষণা হয় কি উদ্দেশ্য? বেলফোর ঘোষণার উদ্দেশ্য ছিল হচ্ছে ইসরায়েলি রাষ্ট্রের প্রতিষ্ঠা। উইলসনের 14 দফা নীতি, প্যারিস পিস, প্যারিস পিস 1919 সাল, প্যারিস পিস এই কথাটা কোথায় আছে কেউ যদি জানি না বলতে পারবে কিনা? ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে এই কথাটা আছে, প্যারিস পিস। তারপরে ভার্সাই শান্তি চুক্তি এবং জাতিপুঞ্জ 1919 সালের মধ্যে যে কয়টা গুরুত্বপূর্ণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতিপুঞ্জ কখন গঠন করা হয়। জাতিপুঞ্জ মানে জাতিসংঘের পূর্ব নাম হচ্ছে জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ গঠন করা হয় 1919 সালে। এতগুলো সালের মধ্যে জাস্ট একটা সাল তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে জাতিপুঞ্জ গঠন। জাতিপুঞ্জ গঠন করা হয় হচ্ছে জাতিপুঞ্জ গঠন করা হয় 1919 সালে। তারপর লোকর্ণ চুক্তি, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। জাতিপুঞ্জ গঠন করা হয়, আর হচ্ছে বেলফোর ঘোষণা আর ভার্সাই চুক্তি, ভার্সাই শান্তি চুক্তি। ভার্সাই শান্তি চুক্তির কথাও আনিসুজ্জামান স্যারের লেখার মধ্যে আছে, তো এটাও আছে। তারপরে প্যারিস, যেটা আমি বলেছিলাম যে ফার্স্ট পেপারে, তোমরা কেউ জানো কিনা যে ফার্স্ট ফার্স্ট পেপারের মধ্যে কোথায় প্যারিস পিস কথা শব্দটা, প্যারিস পিস অন্তত এই শব্দটা আছে, তারপরে কি আছে এটা আমি বলে দেবো। যদি আমি ফার্স্ট পেপারে ক্লাস নেবো সেই হিসেবে আমি তোমাদেরকে বলে দেওয়াটা আমার দায়িত্ব। তো কেউ কি আসো যে ফার্স্ট পেপারের কোথায় প্যারিস পিস শব্দটা ইউজ করা হয়েছে? এটা বলো, আমি এটা কেউ কমেন্ট করে জানো, আমি কথাগুলো আগাইতে থাকি। তো এইখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, কেউ কমেন্টে জানাও প্যারিস পিস শব্দটা ফার্স্ট পেপারের কোন ইউনিটের মধ্যে বা কোন গল্পে কোন এরিয়ার মধ্যে থাকতে পারে। কেউ একজন পারলে আমাকে জানাও, সে যদি পারো তার জন্য আমার পক্ষে একটা পুরস্কার ঘোষণা করা হইতে পারে, জানি না। তো জাতিপুঞ্জটা মনে রাখবা 1919 সাল, আর দ্বিতীয় মনে রাখবা হচ্ছে বেলফোর চুক্তি 1917 সাল। এই দুইটা সাল এখান থেকে গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে ভার্সাই শান্তি চুক্তি 1919 সাল। তো 1919 সাল থেকে দুইটা, জাতিপুঞ্জ সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর দ্বিতীয় হচ্ছে পিস ডিক্রি, সরি বেলফোর ঘোষণা 1917। এটা ঘোষণা করেন হচ্ছে উইলিয়াম
সরি অর্থার বেলফোর, আর এটা সিগনেচারও করেন অর্থার বেলফোরই। তো কেউ পারলে না পিস, প্যারিস পিস কোথায় লেখা আছে আমি বলে দিই। প্যারিস পিস হচ্ছে পিস মুভমেন্টের নামেই একটা ইউনিট আছে, পুরো ইউনিটটাই হচ্ছে পিস, শান্তি, শান্তি আলোচনা, আলোচনা থেকে নেওয়া। তো ওই পিস, প্যারিস পিস মুভমেন্ট নামে একটা দল, একটা গঠন করা হয়, যেটা ওই ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে এই শব্দটা ব্যবহার করা আছে, প্যারিস মুভমেন্ট, প্যারিস পিস মুভমেন্ট 1919। ওখানে আরো একটা কথা যে অলিভ লিভ পিস মুভমেন্ট, অলিভ লিভ হচ্ছে পান পাতার, পান পাতার শান্তি চুক্তি। তো অনেক কিছু এখানে উল্লেখ আছে, তার মধ্যে থেকে একটা এখানে পেলাম তাই আমি বললাম। আমি তো আসলে জিকে টিচার না, আমি ওইভাবে নিতেও পারি না, এই জন্য সব যেগুলো আমাদের আমি আবার নিলে আবার সবচেয়ে নিতে পারি। তো এই হিসেবে ওইটা আমি বলে দিলাম যে প্যারিস পিস মুভমেন্ট, পিস মুভমেন্টের ইংলিশ ফার্স্ট পেপার যখন আমরা পড়বো ওইটা আমি সম্পর্কে বলে দেবো। প্যারিস পিস মুভমেন্ট 1919, এই লেখাটা আছে পিস মুভমেন্ট ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে। হ্যাঁ, এইচ নয়ন উত্তরটা দিয়েছে, কিন্তু যদি একটু লেখে যে পিস মুভমেন্ট, পিস মুভমেন্টের মধ্যে এটা লেখা আছে। তো আমরা সামনের দিকে আগায় যাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ, শেষ করে ফেলছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর এখানে মানচিত্র পতাকা দেয়া আছে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার খলনায়ক কে ছিল? এখন এটা তো একদম ইজি কোশ্চেন, তারপর আমি তোমাদেরকে বললাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর খলনায়ক কে ছিল, আমাকে কেউ দাও, উত্তর দাও। কেউ আসো যে আমাকে উত্তরটা দিবে? অ্যাডলফ হিটলার, হ্যাঁ অ্যান্সার পেয়ে গেছি। তো অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সারটা দেওয়ার জন্য ধন্যবাদ। তো আমি আরো কিছু তথ্য দেওয়ার জন্য, অ্যাডলফ হিটলার। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কত সালে সংগঠিত হয় এবং কত সালে শেষ হয়? দুইটা, দুইটা একসাথে দিয়ে দাও উত্তর তাড়াতাড়ি, সময় কম। যাক, সবাইকে ধন্যবাদ। তো আমরা এখানে দেখলাম বেল, এই কারা কারা এই যুদ্ধের সাথে জড়িত ছিল। বেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে অধিকাংশ যে দেশই জড়িত ছিল, আহ, যে কারণে আমাদের ভারত উপমহাদেশের মানে আমরাও জড়িত ছিলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার সহ বহু দেশ জড়িত ছিল। তো যারা ডিসকভারি দেখো বা আমার মতো ডিসকভারি ফলোয়ার, তাদের তাদের জন্য, অথবা ন্যাশনাল জিওগ্রাফি দেখো, ওইখানে দেখবা যে অনেকগুলো, অনেক কিছু কিছু শো হয়, যে শো গুলো, কোথায় গেল আমার, তো যে শো গুলোতে আসলে এই ধরনের ডকুমেন্টারি, এই ধরনের ডকুমেন্টারি দেখানো হয়, যেগুলো তোমরা দেখবা। যে একটা ডকুমেন্টারি এমন ছিল যে অ্যাডলফ হিটলার কি আসলে মারা গিয়েছিল, অ্যাডলফ হিটলার কি আসলে যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা গিয়েছিল, নাকি তিনি পরে মারা গেছিল? এইটা, এইটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে যে অ্যাডলফ হিটলার কি তখনই মারা গেছিল নাকি পরে। তো একদল গবেষকদের দাবি, এটা আমি আমার
ওই ডকুমেন্টারি থেকে আমি আমার পার্সোনালি বলছি, এটা তোমরা বই ছাড়া কখনো অন্য কিছু ফলো করবে না, আমাকে ফলো করতে বলতেছে এরা, এটা কখনোই করবে না। অ্যাডলফ হিটলার কখন মারা গেছিল এটা তার মৃত্যু সালটা দিয়ে দিবা, যেটা হচ্ছে পুরো বিশ্বে চালু আছে। তো এই গবেষণা দলটা যখন যদি প্রমাণ করতে পারে যে অ্যাডলফ হিটলার তখন মারা যান নাই। তো যাই হোক, আমার একটু কথা বলার আগে একটু বলে নিই, তোমরা কমেন্ট ঠিকই করছো, তো শেয়ার কয়জন করছো একটু শেয়ার করে দিলে আমি একটু খুশি হতাম। আমি অডিয়েন্স পাচ্ছি না, মাত্র 11 জন দেখছো, এটা তো কি বলে, মানে 10 জন হয়ে গেল, একজন আমার নাই নাই হয়ে গেল। তো শেয়ার করো, বেশি বেশি করে একটু শেয়ার করো, তেমন অনুপ্রেরণা পাই রে ভাই। আমি তো তাহলে তো আর ক্লাস ক্লাস নিয়ে মনে করবে। বুঝতে পারছি, পারছো যে আমার অবস্থাটা খুব ভালো না, কারণ আমি সাধারণ জ্ঞানের টিচার না, তারপরেও বাধ্য হয়ে তোমাদের টিচারটা তোমাদের তোমাদের ক্লাসটা আমি দিচ্ছি। তো শেয়ার করো, শেয়ার করে কমেন্ট করো যে ভাই আমি শেয়ার করছি, দেখি ফার্স্ট কমেন্টকারী সে কে হয়। আমি একটু পানি খাই, হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব। যদি আমি আগে থেকে জানতাম যে আজকে ক্লাসটা আমাকে নিতে হবে, তাহলে আমি আমার মতো ক্লাসটা সাজিয়ে দাম। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অনেক ইনফরমেশন বা অনেক মজাদার ইনফরমেশন যেগুলো আমি তোমাদেরকে দিতে পারতেছি না, যে ইনফরমেশন গুলো আমি ডকুমেন্টারি থেকে দেখছি, তো তার মধ্যে থেকে কিছু কথা আমি তোমাদেরকে না বললেই নয়। সেটা হচ্ছে সেটা হচ্ছে আহ, ওই হিটলার হিটলার যে বাহিনীটা গঠন করে তাদের মধ্যে একটা বাহিনী ছিল, যেটা যে বাহিনীটার অধিকাংশ অধিকাংশদের বয়স হচ্ছে মাত্র 18 বছর, 18 থেকে 21 বছর এইরকম অধিকাংশ, যাদেরকে বলা হয় এসএস ফোর্স। এসএস ফোর্স গঠন করে, এসএস ফোর্স এর পূর্ণরূপটা আমি ভুলে গেছি। তো এসএস ফোর্স গঠন করে, তোমরা চাইলে আমি দেখে নিতে পারি এসএস ফোর্স গঠন করে। তো এসএস ফোর্স দেরকে এমন ভাবে ট্রেনিংটা করানো হয় যে যে তারা মারতে কাউকে ভয় না পায়, মানে প্রথম দিকে তারা মারতে যদি ভয় না পায়। তো এসএস ফোর্সের চিহ্নিত করার জন্য ওদের মধ্যে তখন তো রক্তের পজিটিভ অলরেডি নেগেটিভ পজিটিভ বা কোন গ্রুপ রক্ত এটা কিন্তু বের হয়ে গেছে ততদিনে। তো এই জন্য এসএস ফোর্সের প্রত্যেকটা বাহিনীর এই হাতের এইখানটা, এই যে এইখানটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, তো এইখানটায় লেখা থাকতো, রক্তের গ্রুপটা লেখা থাকতো। এই রক্তের গ্রুপ এই জন্য লেখা থাকতো যে এসএস বাহিনীর যদি কেউ আক্রান্ত হয়, তার যদি কোনো ধরনের রক্ত প্রয়োজন, এটা তখন তো হাসপাতাল পাওয়া সম্ভব না। তো হাসপাতাল বা রক্ত পরীক্ষা, রক্ত টেস্ট করা সম্ভব না যে কোন গ্রুপ বা এই রক্তের প্রয়োজন হলে, তখন ওই যে আক্রান্ত ব্যক্তির হাতের এইখানটা এখানে উঁচু করে দেখতো যে এখানে রক্তের গ্রুপটা লেখা আছে, এটা দেখতো। আর এই রক্তের গ্রুপ কার কার আছে সে সাথে সাথে নিজেরটা দেখে বলে দিত, হয়তো সে নিজেও জানে না তার রক্তের গ্রুপ কি, তো সে এখানে দেখলেই বলতে পারতো যে হ্যাঁ আমার রক্তের গ্রুপ এ পজিটিভ বা ও পজিটিভ যেটাই হোক। প্রয়োজন অনুযায়ী সেই রক্তের গ্রুপটা তাদেরকে দিয়ে দিত, সেই রক্তের গ্রুপটা তাকে দিয়ে সাহায্য করতো। এটা হচ্ছে এসএস বাহিনীর একটা বিশেষত্ব। এসএস বাহিনীকে গঠন করে হিটলার ওই কাজটা করে, যেটা হচ্ছে এখানে রক্তের গ্রুপ লিখে দেয়, নাম লিখে দেয়, আর এসএস বাহিনীর একটা চিহ্ন, যে চিহ্নটা হয়তো তোমরা এখানে আমাদের স্লাইডের মধ্যেও দেয়া আছে। এই যে এখানে যে প্রথম পতাকাটা আছে বা প্রথম পতাকাটা বরাবর যে এই ডান পাশের যে পতাকাটা তোমার এই মাঝখানে যে চিহ্নটা দেখছো, এসএস বাহিনীর মধ্যে এই চিহ্নটা দিয়ে দেওয়া হয়, বা এই চিহ্নটা এসএস বাহিনীর প্রত্যেকটা শরীরের মধ্যে কেটে দেওয়া হয়, মানে কেটে দাগ কেটে দেওয়া হয়। তো পরবর্তীতে যখন এসএস বাহিনীকে আত্মসমর্পণ করা হয় বা হিটলারের মৃত্যু সংবাদে বা এসএস বাহিনী আত্মসমর্পণ করে, তো এসএস বাহিনী আত্মসমর্পণ কালে আহ, কিছু এসএস বাহিনী যারা আহ, এই এই যুদ্ধের দায়ভার এড়ানোর জন্য চলে যেতে যাচ্ছিল বা আহ, পালাইতে যাচ্ছিল, তাদেরকে আহ, ব্রিটিশ বাহিনী বা মিত্র শক্তি তাদেরকে ধরে কিভাবে, যে তাদের হাতের চিহ্ন আর এখানকার রক্তের পজিটিভ কোনটা, এইটা দিয়ে তাদেরকে ধরা হয়। তো এই জন্য অনেকেই কি করেছিল যে এই চিহ্নটাকে কেটে ফেলার জন্য তার হাতটাকে ছেঁচে ফেলে দিয়েছিল বা চামড়া উঠায় ফেলছিল ওই অংশটুকু, আর এইখানকার রক্তের গ্রুপটা মুছে দিয়েছিল যে আমি আসলে এসএস বাহিনীর না। এসএস বাহিনীকে অনেক নির্মম সাজা দেওয়া হয়, আর এসএস বাহিনীর মধ্যে এই ক্লাস 10 আগে প্রিপারেশন থাকলে বলতাম, ওই এসএস বাহিনীর একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যিনি ছিলেন সবচেয়ে বেশি
মানে তার আন্ডারে যে কয়জন এসএস বাহিনী ছিল, এসএস কর্মচারী, এসএস ছিল, তিনি পুরো যেখান দিয়ে যেতেন সিভিল সিভিলিয়ান সহ সাধারণ অন্যান্য জনগণদেরই হত্যা করত। এটা হচ্ছে তার একটা কুখ্যাতি ছিল। নামটা আমি ভুলে গেছি যে এসএস বাহিনীর চিফ অফ এসএস বাহিনী কে ছিলেন, এটা আমি জানি না। এই তথ্যটাই উৎস এসএস বাহিনী, এই তথ্যটা জানাটা জরুরি ছিল, তাই আমি বললাম এসএস ফোর্স। সিক্রেট স্টেট পুলিশ। যাই হোক, এসএস বাহিনীর পূর্ণরূপ পেয়ে গেছি, আমি একটু দেখে নিলাম। এসএস বাহিনীর পূর্ণরূপ হয়েছিল, তো আমি এসএস বাহিনী সম্পর্কে আরো একটু ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা একটু জেনে রাখো। এসএস বাহিনী গঠন করা হয় 1925 সালে। তাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি দেওয়া হয় 1939 সাল পর্যন্ত। মানে হিটলার তো আর ছোট মাথার মানুষ না আমাদের মতো, হিটলার হিটলারই বলা হয়। এই জন্য মানুষ যার মাথায় বুদ্ধি বেশি তাকে তোর হচ্ছে হিটলারই বুদ্ধি। তো অনেকেই আছে এখানে হিটলারি বুদ্ধির মানুষ। তো এসএস বাহিনী গঠন করা হয় হচ্ছে 1925 সালে গঠন করা হয়। 1925 সালে, যাকে নাজি বাহিনীদের নাজি বাহিনীর সরাসরি বাহিনী সহকারী বাহিনী বলা হয়, তাদেরকে বলা হয় সিক্রেট স্টেট পুলিশ। এসএস ফোর্স কে বলা হয় সিক্রেট স্টেট পুলিশ। যাদেরকে গোপনে ট্রেনিং দেওয়া হয়, গোপনে বাহিনীটা গঠন করা হয়। যে 8 জন দেখছো, আমি তাদেরকে একটু দেখে নিই কারা কারা দেখছো। 8 জন মাত্র দেখছো। যাই হোক, যেই দেখো, ক্লাসটা জরুরি ছিল আজকে, আদনান স্যার নিলে হয়তো ভালোভাবে নিতে পারতেন। তো এসএস ফোর্স তার রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে হেনরিস হিমলার। হ্যাঁ, হেনরিস হিমলারের কথাই আমি বলতে চাচ্ছি। লংগেস্ট সার্ভিং আর জুলিয়াস স্ট্রেক। তো সম্পর্কে একটু জেনে রাখো। হেনরিস হিমলারই হচ্ছেন একজন ব্যক্তি, মানে আমি লাস্ট যে ডকুমেন্টারিটা দেখেছি সেই ডকুমেন্টারির তথ্য অনুযায়ী হেনরিস হিমলারকে প্রধান আসামি করা হয় এই হত্যাকাণ্ডের জন্য। যে এসএস বাহিনী যেখান দিয়ে ওই যুদ্ধ শেষে যুদ্ধে জিততে না পেরে যেখানে গিয়েছিল সেখানেই ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছিল। তো এই জন্যই হিমলারকে দায়ী করা হয় আর হিমলারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর প্যারোট এজেন্সি বলা হয় হচ্ছে নাজি পার্টিকে। নাজি পার্টি মানে হচ্ছে হিটলারের যে দলটা ছিল ওদেরকে বলা হয় নাজি নাজি বাহিনী। তো হিটলারের দলটাকে বলা হয় নাজি বাহিনী। তো এইটার হচ্ছে প্যারেন্ট, মানে এসএস বাহিনীর প্যারেন্ট এজেন্সি বলা হয় নাজি পার্টিকে। তো এইটা গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে একটু ধারণা। আর দেখা যায় আর কি আছে, আর আছে হিটলার। হিটলার সম্পর্কে তো হিটলার সম্পর্কে একটু দেখে নিই। হিটলার জার্মানির চ্যান্সেলর ছিল, জন্ম অস্ট্রিয়া। অস্ট্রিয়া 1938 সাল ও 1938 সাল দখল করে। 1938 সালেও চেকোস্লোভাকিয়া দখল করে। চেকোস্লোভাকিয়া এটা একটা দেশের নাম বা একটা রাজ্যের নাম। শব্দগুলো একটু কঠিন কিন্তু জরুরি। তো হিটলারের আক্রমণটা আমরা পড়বো। তার আগে আমরা একটু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকা সম্পর্কে একটু জেনে আসি। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা ছিল যেহেতু মোটামুটি 1939 থেকে 1945, মাত্র 6 বছরের মতো বা এর আশপাশ। তো প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, নামটা হয়তো শুনছো, উইনস্টন চার্চিল, জোসেফ স্ট্যালিন, বেনিতো মুসোলিনি, মানে বিভিন্ন জায়গার মানে বিভিন্ন দেশ প্রধানদের এখানে নামগুলো আমি বললাম। তো এটা বলে রাখলাম। তো যাই হোক, আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? কেউ একজন কমেন্ট করো, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? কেউ পারলে কমেন্ট করে জানাও। এটা আমি বলে দিয়েছি কিন্তু আর বলবো না। কেউ কমেন্ট করে জানাও যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার, মানে মূল বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন। তো আমরা ইয়াতে চলে যাই। তো হিটলারের আক্রমণ 1939 সালে পোল্যান্ড আক্রমণ করে। কারণ হিটলার চেকোস্লোভাকিয়া আর হচ্ছে
আর ওটা কি ছিল, চেকোস্লোভাকিয়া এবং অস্ট্রিয়া। অস্ট্রিয়া দখল করার পর সবচেয়ে নিকটবর্তী, তোমরা ইয়াটা নিজের কি বলে ওই ম্যাপটা দেখলে ম্যাপ পড়বা, ম্যাপে অনেক ইনফরমেশন গুলো দেওয়া থাকে ভালো মতো। আমি আমার কাছে ম্যাপ নেই এই মুহূর্তে, ম্যাপটা আমি একজনকে দিয়েছি অ্যাজ এ গিফট হিসেবে, গিফট। তো 1939 সালে পোল্যান্ড আক্রমণ করে, 1941 থেকে জুন ব্রিটেন রাশিয়া, উনিশশো 1941 সালে 12ই জুন ব্রিটেন, ব্রিটেন মানে এখানে যুদ্ধে যুক্ত হয়। আর 1941 সালে 22 জুন রাশিয়া যুক্ত হয়। 41 সালে 22 জুন, এটা পরপর খুব তাড়াতাড়ি ওরা যুক্ত হয়ে যায়। প্রথম পোল্যান্ডে আক্রমণ হওয়ার প্রেক্ষিতে ব্রিটেন নিজেদেরকে মনে করে যে এটা খুবই কাজটা ঠিক হচ্ছে না হিটলারের, তো আমাদেরকে পোল্যান্ডকে সহায়তা করার জন্য ব্রিটেনের পক্ষে বা পোল্যান্ডের পক্ষে ব্রিটেন প্রথম এগিয়ে আসে। তারপরে 22 জুন রাশিয়া এগিয়ে আসে বলতে রাশিয়া আক্রমণ করে, সেই জন্য রাশিয়া যুদ্ধ করতে বাধ্য হয়। আর একটা বিষয় হচ্ছে যে আমেরিকা কিন্তু তখন চায়নি, মানে আমেরিকা চায়নি যে সে ওই সময় যুদ্ধ করুক, কিন্তু সে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। যুদ্ধ করতে কেন বাধ্য হয়েছিল, এই ভিডিওগুলো আমি বারবার দেখে নিজে নিজে জানার জন্য, এটা আমি বলবো একটু পরে, আমি হয়তো বলে দেব। তো একটু জেনে রাখো যে হিটলার পোল্যান্ড আক্রমণ করে 1939 সাল, এবং 1941 সালে 22 জুন ব্রিটেন আক্রমণ করে, এবং 1941 সালে 22 জুন রাশিয়া হিটলারের আক্রমণ, মানে পর পর 12 জন, সরি এখানে লেখাটা 12 জন, 12 জন 41 সালে 12 জন রাশিয়া ব্রিটেন আক্রমণ করে, এবং 41 সালের 22 জুন রাশিয়া। আর আটলান্টিক সনদ, এটা 1941 সালেরই ঘটনা। ইউকে আর ইউএস, ইউকে আর ইউএস, এখানে আটলান্টিক সনদ কেন বলা হয়, আটলান্টিক সনদ বলা হয় এই কারণে, কারণ এটা আটলান্টিক সমুদ্রের মধ্যে বা আটলান্টিক সাগরের মধ্যে, এটা জাহাজের মধ্যে দীর্ঘ সময় বসে একটা প্ল্যান প্রোগ্রাম করার পরে এই সনদটা গঠন হয়, আর এই জন্য আটলান্টিক সনদ নামে এটি পরিচিত। আর তো হিটলারের আক্রমণ সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে রাশিয়া আক্রমণ হচ্ছে 22 জুন 1941, আর 1941 11 জুন ব্রিটেন। তো একটা এখানে গল্প, যদিও অডিয়েন্স কম, তবে গল্পটা বলে দিই। সেটা হচ্ছে হিটলারের বুদ্ধি অনেক ছিল, এটা আমরা সবাই জানি, কিন্তু রাশিয়া কিন্তু কম ছিল না তখন। রাশিয়া কি করেছিল, হিটলারের আক্রমণ থেকে বা হিটলারের জনগোষ্ঠী যেন তার দেশকে সম্পূর্ণভাবে আক্রমণ করতে না পারে, সেই জন্য তারা যে হিটলার যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল, ওই রাশিয়ার শীত প্রধান অঞ্চল, যেটা রাশিয়া এবং এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি একটা জায়গা, যেটাকে দুইটা দেশের একসাথে বলা হয় ইউরেশিয়া। ইউরেশিয়া অঞ্চল বলা হয় যে জায়গা থেকে, সেই অঞ্চল থেকেই আসলে রাশিয়ার শীতকালীন অঞ্চল। ম্যাপে দেখলে, ম্যাপ থাকলে বা ম্যাপ বুঝাই দিতাম, তো উপরের দিকে মানে ম্যাপের উপরের দিকে রাশিয়া, সরি এশিয়া এবং ইউরোপ দুইটা দেশ মিলিত হয়েছে, বা দুইটা মহাদেশ মিলিত হয়েছে। রাশিয়া দুইটা দেশের মধ্যেই অবস্থিত। তো যদিও সেই ইউরোপ মহাদেশের, কিন্তু এশিয়ার মধ্যে আছে। সেই হিসেবে ওই অঞ্চল দুটোকে একসাথে বলা হয় ইউরেশিয়া। ইউরেশিয়া, আশা করি বুঝতে পারছেন যে ইউরেশিয়া কাকে বলে। ইউরেশিয়া হচ্ছে ওই দুইটা মহাদেশ যেখানে মিলিত হয়েছে, সেই অঞ্চলটাকে বলা হয় ইউরেশিয়া। তো ইউরেশিয়া অঞ্চলের মধ্যে রাশিয়ার রাশিয়ার শীত প্রধান অঞ্চলটা করছে, যেটা তোমরা ম্যাপটাকে মানে ওয়ার্ল্ড ম্যাপ, বড় ডিজিটাল ওয়ার্ল্ড ম্যাপকে দেখালে একদম মাঝখানে এই পাশে উপর বরাবর দেখবে যে সাদা অঞ্চলটা দেওয়া আছে, শীতকালীন অঞ্চল, ওটাকে বোঝাচ্ছে মানে বরফ অঞ্চল। তো ওই অঞ্চলটা নাম আমি বলতে পারলে হয়তো ভালো হইতো। ওই অঞ্চলটাকে থেকে শুরু করে একদম রাশিয়ার মেইন যে ওই প্রান্ত পর্যন্ত, মানে পুরাটাই ছিল একটা ট্রেন রাস্তা ছিল। ট্রেন রাস্তাটা উঠায় দিলে, মানে রাশিয়া হিটলার থেকে কম না। রাশিয়া হিটলারের বাহিনী যে এখানে পৌঁছাবে, এই পৌঁছানোর রাস্তাটা পুরা 1500 কিলোমিটার রাস্তা, সম্ভবত যে পুরা রাস্তাটাই তুলে ফেলে। কেন তুলে ফেলে, যেন হিটলারের বাহিনী এসেই সরাসরি আক্রমণ করতে না পারে, এই জন্য। আর রাশিয়া একটা যুদ্ধ প্ল্যান এখানে গঠন করে, সেটা হচ্ছে রাশিয়া জানে, রাশিয়া সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে মানুষের ঘুমের টাইম হচ্ছে 3টার পর থেকে, মানে গভীর ঘুম। যে তুমি যতই ক্লান্ত থাকো, যতই তুমি
অ্যাক্টিভ থাকো, রাত ৩টার পরে তোমার একটা জীবনে আসবেই। আর যারা ঘুমায় ওই ৩টার পর থেকে একদম ফুল ঘুমের মধ্যে থাকে। তো রাশিয়ার সেনাবাহিনীর কে নির্দেশনা দেওয়া হয়েছিল যে হিটলারের বাহিনীর কে আক্রমণ করা হবে রাত ৩টার পরে। কেননা হিটলারের বাহিনী এক ধরনের মাদক সেবন করতো, যেটার কারণে তারা ঘুমায় না। কিন্তু তারা রাশিয়ায় যাত্রা করাকালীন সময়ে যতটুকু পরিশ্রম হয়, আর তারা একটা পরিবেশ থেকে মানে গরম পরিবেশ থেকে ঠান্ডা পরিবেশে হঠাৎ করে প্রবেশ করে, এই কারণে তাদের শরীরের উপর একটা বিশাল এফেক্ট পড়ে। সেই কারণে রাশিয়ায় প্রবেশ পথেই তাদের নিজেদেরকে বিশ্রাম নেওয়ার জন্য তারা ওইখানে নিজেদের শুরু করে, ক্যাম্প স্থাপন করে। আর ওই ক্যাম্পটা স্থাপন করেন রাশিয়া ওই সুযোগটা নিতে বলেন যে যখন ক্যাম্প স্থাপন করা শেষ হবে, তোমরা প্রথম প্রহরে না, রাত্রে প্রথম প্রহরেও না, আবার প্রথম রাত্রেও না, তোমরা আক্রমণ করবে হচ্ছে ৩টার পর। কারণ ৩টার পর প্রতিটা বাহিনী বা যে কোনো দেশের বাহিনী হোক ৩টার পর একটু ঘুমায়। তো ওরা একেই তো যাত্রা করে বিধ্বস্ত, দ্বিতীয়ত হচ্ছে ওরা আর শরীরটাও আর চলছিল না। ৩টার পরে টাইমটা এমন একটা টাইম যেখানে ঘুমাতে বাধ্য। তুমি আমি সবার ক্ষেত্রেই একই রকম। এটা ৩টার পর, এটা মানে সাইন্টিফিক একটা প্রুফড যে ওই রাত ৩টার পরে মানুষের ঘুমটা একদম জোরদার হয়। তো এই কারণে রাশিয়া বলা হয় যে হিটলারের বাহিনীকে আক্রমণ করবে হচ্ছে রাত ৩টার পরে বা শেষ প্রহরে হিটলার বাহিনীকে আক্রমণ করবে। তো হিটলার বাহিনীকে শেষ প্রহরে আক্রমণ করার কারণে রাশিয়া হিটলার বাহিনীর উপর কব্জা করতে সক্ষম হয়। তো এটা একটা গল্প ছিল, এটা জাস্ট বলে দিলাম। তো পাল্টা আক্রমণ করেন জাপান। আমার কম্পিউটার চার্জ নেই দেখাচ্ছে, যে একটু শর্টলি শেষ করি। তো জাপান যুক্তরাষ্ট্র পার্ল হারবার অ্যাটাক, এটা লিখে সার্চ দিবে, তোমরা ভিডিওটা দেখলে বিষয়টা বুঝতে পারবে। জাপান যুক্তরাষ্ট্রকে পার্ল হারবার আক্রমণ করেন। এই পার্ল হারবার অ্যাটাক লিখবে PEARL, পার্ল হারবার, HARBOUR, পার্ল হারবার, এটা লিখে সার্চ দিলে, পার্ল হারবার অ্যাটাক লিখে সার্চ দিলে তোমরা দেখতে পারবে যে জাপান যুক্তরাষ্ট্রের মধ্যে যে জাপান যুক্তরাষ্ট্রকে পার্ল হারবার আক্রমণ করেছিল সেটা। আর এরপরে যা যুক্তরাষ্ট্র কিন্তু এর পূর্ব পর্যন্ত যুদ্ধে কিন্তু কোন রকম কোনো মাথা কাটাই নাই। রাশিয়া আর ব্রিটেনই যুদ্ধ করে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুক্তরাষ্ট্র কখন আসলো সেটা হচ্ছে যুদ্ধের শেষের দিকে, 1945 সাল বা এই নাগাদের দিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে আসলো। কেন যুদ্ধে আসলে? কারণ তার একটা রাজ্য পার্ল হারবারকে আক্রমণ করেছে হচ্ছে জাপান, মানে জাপানি বিমান বাহিনী পার্ল হারবারকে সকাল 7টার মধ্যে, 7টা কত 43 অথবা 45 মিনিটে, ভিডিওটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে পার্ল হারবার অ্যাটাক, সার্চ দিয়ে ভিডিওটা দেখে নেবে সবাই। এটা দেখলে তোমাদের আরো মানে দেখার বিষয়টা ভালো মনে থাকে। তো আমি সেই 1 বছর আগে দেখেছি, তো ওইভাবে মনে নাই। বলে দিচ্ছি, আমার লেকিংস থাকতেই পারে, এটা বলে দিচ্ছি। তো ওটা মনে থাকারও কথা না, এইভাবে কেউ পড়েও না, বা প্র্যাকটিক্যাল, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তোমরা ভিডিওটা দেখবা যে পার্ল হারবার অ্যাটাক। ভিডিও ক্লিয়ার না কেন? ভিডিও ক্লিয়ার, আমাকে ক্লিয়ার না দেখতে পেলে তোমরা মানে আমার স্লাইডটা ক্লিয়ার দেখতে পারলেই হয়েছে, আমাকে ক্লিয়ার দেখার কোনো প্রয়োজন নাই। কারণ একটু রাতের অন্ধকার আর আমরা আলোর ফোকাসটা পিছন থেকে আসে, সামনে থেকে না, এই কারণে ভিডিওটা হয়তো ক্লিয়ার না। তো যাই হোক, এভাবে দেখতে থাকো। তো পার্ল হারবার হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অঞ্চল। তো পার্ল হারবারকে জাপান আক্রমণ করে। তো পার্ল হারবার অ্যাটাক ভিডিওটা দেখতে বলছো, এটা দেখে নেবে। তো যুক্তরাষ্ট্র জাপান যখন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তখনই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের তার প্রথম অ্যাটাক থাকে জাপান হিরোশিমা ও নাগাসাকি অ্যাটাক, যেটাকে পারমাণবিক অ্যাটাক বলা হয়। যে হিরোশিমা নাগাসাকির ব্যাপারে তোমরা সবাই জানো। কেন অ্যাটাক করা হয়? কারণ জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার একটা নৌঘাঁটি, যুক্তরাষ্ট্রের একটা নৌঘাঁটি। যখন আমার গায়ে তুমি আঘাত করবে, তখন কি আমি চুপ করে বসে থাকবো? আমার
প্রতিবেশীর গায়ে আঘাত করে মেরে ফেলো, ফেটে ফেলো, ওটা আমার দেখার বিষয় না। মানে আমেরিকার চিন্তা ভাবনা এরকম যে ফাটিয়ে ফেলো, সেটিয়ে বিদায় করো, ওটা আমার বিষয় না। কিন্তু আমাকে তুমি আঘাত করো, আমাকে আঘাত করলে আমি তোমাকে পাল্টা আঘাত করবো। মানে ইট মারলে পাটকেল খেতে হয়। আমেরিকার চিন্তা ভাবনা এরকম। তো এইটা থাকার কারণে আমেরিকা, জাপান যখন যুক্তরাষ্ট্রকে অ্যাটাক করে, তখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, হ্যাঁ আমাদেরকে যুদ্ধে যাওয়া উচিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধে যাওয়া উচিত, আর এটার একটা পরিসমাপ্তি আমাদের করাই উচিত। পরিসমাপ্তির করতে গিয়ে যুক্তরাষ্ট্রে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, তো কেউ যদি থাকো তাহলে বলো তো হিরোশিমা এবং নাগাসাকিতে কবে অ্যাটাক করা হয় বা কত সালে অ্যাটাক করা হয়? তো এখানে উল্লেখ নাই, সেই জন্য আমি তোমাদেরকে প্রশ্ন করছি। তো হিরোশিমা এবং নাগাসাকি অ্যাটাক সম্পর্কে তোমরা একটু আমাকে বলে দিও, কেউ যদি এখানে থাকো। কেউ কমেন্টের উত্তরটা দাও যে হিরোশিমা নাগাসাকি কত সালে আক্রমণ করা হয়? উনিশশো পঁয়তাল্লিশ সাল, 1945, হ্যাঁ আমরা উত্তরটা পেয়ে গেছি জয়নাব সীমা থেকে। তো ওর উত্তরটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, তারিখ সহ উল্লেখ করেছি। গাইড অনুযায়ী এখানে যা আছে যে পাল্টা আক্রমণ থেকে, পাল্টা আক্রমণ দেখে এখানে লেখাটা শেষ করা হয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আরো একটু তথ্য যদি তোমাদেরকে আমি দিতে পারি তো ভালো হবে। সেটা হচ্ছে ওই যে অনেকে আনসারটা দিচ্ছে, সেটা হচ্ছে 1945 সালে